দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, আরে বলো আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। আগের দিন যেটা পড়িয়েছিলাম তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে, আগের দিন মানে আমি বলছি কি এটা আমরা সমারফিল্ড থিওরি থেকে যেটা শুরু করেছিলাম আর উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল আগের দিন বললাম না, ওটা একজন বলতে বললে বলে বললাম আর কি। সেখানে যদি কারো কিছু অসুবিধা থাকে বলো। হুম, স্যার বলো। স্যার বলছি আপনার বই থেকে এইটা আমি পড়ছিলাম। তো একটা জায়গায় আমি দেখলাম যে ফেজ ইন্টিগ্রাল ফেজ পেজ বলে আছে, সেটা স্যার আমি ঠিক মতো বুঝতে পারছি না আর কি স্যার। হুম, ওটা তো বললাম তো, যেটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা বললাম সেখানে তো হ্যাঁ বলেছি স্যার, তো ওটা অলরেডি। আরেকবার জাস্ট একটু মানে একটু বলে দিলে ভালো হতো আর কি, just একটু হ্যাঁ, ওটার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু, আর কারো কিছু অসুবিধা আছে? স্যার বলছি স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টে কি মানে এখন আমরা মানে মানে আমি নিজে কি পড়ে নেবো নাকি মানে আপনি এই লেকচার গুলোতে পড়াবেন? চলো প্রথমে আমরা আচ্ছা মাইক্রোফোন তাহলে অফ করে দাও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টটা কি মানে মানে বিএসসির পার্টের মধ্যে আমি পড়ে নেবো নাকি মানে আপনি এই লেকচার গুলোতে পড়াবেন ওই পরবর্তীকালে? যে অ্যাটমিক স্ট্রাকচার পড়াই, যদি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়াবো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা অ্যাটমিক স্যার, ঠিক স্ট্রাকচার আছে। বলে টানগা লেগেছে পড়াবো। আচ্ছা চলো তাহলে প্রথমে এটা ডাউট ক্লিয়ারিংটা দেখো। দেখো এখানে আগের দিনে ওই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এটা তো এরকম ছিল। তো সাইক্লিক ইন্টিগ্রাল পিআই ডি কিউআই ইকুয়াল টু এনআই ইন্টু এইচ, এই তো। যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। এটা ছিল উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা। আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে যেহেতু ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সুবিধে বলে আমি সেটাই প্রথমে বলছি। ধরো ওয়ান মানে সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন। ওয়ান পার্টিকেল ইন ধরো ওয়ান ডাইমেনশন, ধরো সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে যদি তুমি দেখো, তাহলে দেখো জিনিসটা কিরকম, যে এইটাকে তুমি লিখবে সাইক্লিক ইন্টিগ্রাল অফ মোমেন্টামটা হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম পি এক্স, এই হচ্ছে ডিএক্স, সেটা হচ্ছে এন ইন্টু এইচ, আমি এইরকম ভাবে লিখলাম উইথ এন ইকুয়াল টু এখানে এন আই, আর এখানে নর্মালি এনটা ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। আচ্ছা এবারে এই যে বাঁদিকের যে পার্টটা সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি এক্স ডিএক্সটা কি, তার জন্য আমি বলেছিলাম তুমি ধরো যদি তোমাকে এরকম একটা বলতো ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স বলতো, এবারে তুমি সাইক্লিক ইন্টিগ্রালও করতে পারো অথবা এ থেকে বি করতে পারো। হ্যাঁ, তো সাইক্লিক ইন্টিগ্রাল যদি তুমি করতে তাহলে কি লিখতে, বা আমি দেখো প্রথমে এ থেকে বি বলি, ধরো একটা ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রেশন যেটা হচ্ছে ইন্টিগ্রাল এ থেকে বি ওয়াই ডিএক্স, এর অ্যাকচুয়ালি ফিজিক্যাল মানেটা কি এটা তোমার জানা আছে, যে তুমি যদি একটা প্লট আঁকো, এদিকে এক্স এদিকে ওয়াই, ধরো প্লটটা যদি এরকম দেখতে হয় তোমার, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর যদি ছবি হয় এটা, এবারে এই যে ভ্যালুটা এটা যদি এ হয়, এক্স এর ভ্যালু এ, এইটা যদি তোমার বি হয়, তাহলে ইন্টিগ্রাল এ টু বি ওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে বেসিক্যালি হচ্ছে তোমার এই এরিয়াটা, মানে তোমার এই কার্ভটা এক্স অ্যাক্সিস
এক্স ইকাল টু এতে যে ভার্টিক্যাল লাইনটা আছে, এক্স ইকাল টু বিতে যে ভার্টিক্যাল লাইন আছে, তার মাঝে যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল এ টু বি। এই যে এরিয়াটা, এইটা, এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি ওয়াই ডিএক্স এর মানে, এটা তোমাদের জানা আছে এটা। আচ্ছা, এবারে যদি সাইক্লিক ইন্টিগ্রাল করা হতো, ধরো আমি যদি এরকম ভাবে করতাম যে সাইক্লিক ইন্টিগ্রাল, ধরো ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স, এর বেসিক্যালি মানেটা কি? মানে বেসিক্যালি মানে হচ্ছে ধরো একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, ধরো একটা জাস্ট সাইক্লিক প্রসেস হলো, এদিকে এক্স, এই যে ওয়াই, ধরো সাইক্লিক প্রসেসটা তোমার এরকম দেখতে, ও সাইক্লিক প্রসেস যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে গেছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এইটা, এইটা হচ্ছে তোমার সাইক্লিক ইন্টিগ্রাল। হ্যাঁ, মানে ইন্টিগ্রাল সাইক্লিক ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স এর মানে বেসিক্যালি এটা। এবং এটা তুমি অনেক জায়গায় দেখেছো, ধরো যখন রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ক্যালকুলেট করো, কোনো একটা সাইক্লিক প্রসেসে যখন ওয়ার্ক ক্যালকুলেট করতে হয়, তখন সবসময় এরিয়া এনক্লোজটা হয়ে যায়, তখন কি হচ্ছে ওটা ইন্টিগ্রাল পিডিভি টাইপের দেখতে। তুমি দেখো না, যখন কার্নো সাইকেল তুমি দেখেছো, তখন দেখবে যে তুমি যখন পিভি ডায়াগ্রামে এরিয়া এনক্লোজ হচ্ছে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে নেট ওয়ার্কটা রিপ্রেজেন্ট করছিল, কারণ ওটা বেসিক্যালি সাইক্লিক এর পিডিভি রিপ্রেজেন্ট করছিল, তখন ওয়াইটা হচ্ছে পি আর এক্সটা হচ্ছে তোমার ভি। আচ্ছা, এবার আমাদের কেসে কি? আমাদের কাছে ওটা হচ্ছে ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স। আর এবারে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই আমি আগের দিন বলেছিলাম যে যদি ধরো মানে দুটো যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, একটা ডিরেকশনে পজিশন আর একটা ডিরেকশনে মোমেন্টাম রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে ফেজ স্পেস। আগের দিন ফেজ স্পেস আমি ডিফাইন করেছিলাম। তাহলে ফেজ স্পেস হচ্ছে বেসিক্যালি একটা হাইপোথেটিক্যাল স্পেস যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস গুলো যথাক্রমে পজিশন এবং তার জেনারেলাইজ মোমেন্টামটাকে, যা ক্যানোনিক্যাল মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইদিকে যদি এক্স হয়, এদিকে যদি পিএক্স হয়, তাহলে এই যেটা হলো সেটা হচ্ছে ফেজ স্পেস। আর এবারে ধরো এইখানে ধরো কোন একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, তাহলে তাহলে এর আন্ডারে এই যে এরিয়াটা ধরো, তাহলে এই যে এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? না, রিপ্রেজেন্ট করবে ইন্টিগ্রাল পিএক্স দিয়ে। তুমি ভাস এইটার সঙ্গে কম্পেয়ার করো, এখানে যেটা এক্স, এখানে সেটা এক্স, এখানে একটা ওয়াই, এখানে সেটা পিএক্স। সাইক্লিক ইন্টিগ্রাল পিএক্স দিয়ে যে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবারে এই যে এরিয়াটা, এটা যে ফেজ স্পেস এরিয়া আর কি, তার মানে এই এটা হলো ফেজ স্পেস। তাহলে এই যে পার্টটা সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্স, এইটা হচ্ছে ফেজ স্পেস এরিয়া, যেটা বা এরিয়া ইন ফেজ স্পেস, এরিয়া ইন ফেজ স্পেস। সেই এরিয়া ইন ফেজ স্পেসটা কি? না, এরিয়া ইন ফেজ স্পেসটা দেখো, তোমার এই যে তোমার ছোট ছোট এরিয়া এলিমেন্ট গুলো আছে, এই যে ছোট ছোট এরিয়া এলিমেন্ট, তার ইন্টিগ্রাল মাল্টিপল। তার মানে এটা হচ্ছে এন ইন্টু এইচ, মানে হচ্ছে এইচ হচ্ছে তোমার একটা স্মলেস্ট পসিবল এরিয়া, এইটা হচ্ছে স্মলেস্ট পসিবল এরিয়া। হ্যাঁ, সেটা কিন্তু একটা ছোট্ট ভ্যালু তুমি ধরো আর কি, হুইচ ইজ এ কনস্ট্যান্ট, মানে এর থেকে ছোট আর ভাবা হচ্ছে না আর কি, তার ইন্টিগ্রাল মাল্টিপল। তার মানে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ দ্য উইলসন সমারফেল্ড কোয়ান্টিফিকেশন রুলটা হচ্ছে যে ফেজ স্পেস এর কোন একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ফেজ স্পেস এরিয়াটা একটা স্মলেস্ট এরিয়া এলিমেন্ট আছে এইচ, তার ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে। এটাই মূলত আমি ওখানে বলেছিলাম আর কি, মানে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ উইলসন সমারফেল্ড কোয়ান্টিফিকেশন রুল, সেইটাকে জাস্ট এইরকম ভাবে বলা হয়েছিল। ঠিক আছে, যে তোমার ফেজ স্পেসে এই যে এরিয়া এনক্লোজ যেটা, সেটা একটা স্মলেস্ট এরিয়া এলিমেন্ট আছে এইচ, তার ইন্টিগ্রাল মাল্টিপল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে এটাই জানতে চাইছিল তো নাকি? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে স্যার। এবার বলো, আর কি বলো? আর কারো কিছু অসুবিধা আছে?
দেখো তো? তাহলে আর ওই রিলেটেড কোনো অসুবিধা নাই তো? চলো, আচ্ছা, তাহলে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো বলেছিলাম, আমাদের মূলত স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। আমরা ওই আগের দিন বলেছিলাম যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে প্রথম দিকের পার্টগুলো সেগুলো আগে কোথাও না কোথাও পড়া হয়ে যায়। কোয়ান্টাম মেকানিক্সটা যেখান থেকে বেসিক্যালি আমাদের এমএসসি লেভেল স্টার্ট করা উচিত, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকে। আমরা ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকেই স্টার্ট করছি। আচ্ছা, এই যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, এই পার্টটাকে তুমি দু রকম করে ব্যাপারটাকে ভাবতে পারো। একটা হচ্ছে যে ওয়েভ তার পার্টিকেল ক্যারেক্টার, আর হচ্ছে পার্টিকেল তাহলে হচ্ছে ওয়েভ ক্যারেক্টার। তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে পার্টিকেল ক্যারেক্টার অফ ওয়েভ। আচ্ছা, এই পার্টিকেল ক্যারেক্টার অফ ওয়েভের কনটেক্সটে তোমার লাইট, যেটাকে মানুষ এতদিন ধরে ওয়েভ হিসেবে জানতো, তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে সেইটা নিয়ে কথাবার্তা বলা দরকার। এটা বেসিক্যালি হচ্ছে তোমার মানে এইটা বেসিক্যালি মানেটাকে এটা বলতে চাইছি, সেটা হচ্ছে কর্পাসকুলার নেচার, কর্পাসকুলার অর পার্টিকেল নেচার অফ লাইট, এইটা আর কি। আচ্ছা দেখো, তুমি বেসিক্যালি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1905 সালে ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশন, ফটো ইলেকট্রিক এফেক্ট যে তার যে এক্সপ্লেনেশন, এটা যেটা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন যেটা দিয়েছিলেন, কি বলা হয়েছিল না, ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশনে এটা বলা হয়েছিল যে লাইট, যেটা মোটামুটি তো সেই নিউটনের সময়কে লাইটকে একবার কর্পাসল বা পার্টিকেল ধরা হতো, কিন্তু তারপরে 17, 18, 19 সেঞ্চুরিতে হাইগেন্স, ফ্রেসনেল, ইয়াং, ম্যাক্সওয়েল সবাই কিন্তু লাইটকে মূলত ওয়েভ হিসেবে ভেবেছে। কেউ কেউ মেকানিক্যাল ওয়েভ, সাউন্ড ওয়েভের মতো করে ভেবেছিল, কেউ কেউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভেবেছেন। এবারে ফটো ইলেকট্রিক এফেক্ট এই যে ফেনোমেননটা, সেই ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে গিয়ে আইনস্টাইন দেখলেন যে সকল যে লাইটের যে ওয়েভ ক্যারেক্টার বা ওয়েভ থিওরি, মূলত ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তা দিয়ে কিন্তু সমস্ত ফিচারগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। প্রপার এক্সপ্লেনেশনটাকে দেওয়ার জন্য তাকে ধরে নিতে হলো যে অ্যাকচুয়ালি লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যাকে বলা হয় ফোটন। তার মানে এখানে তিনি যেটা পেলেন সেটা হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল্ড ফোটন। এই ফোটন নামটা কিন্তু আইনস্টাইনের দেওয়া নয়, ফোটন নামটা 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস তিনি কিন্তু ফোটন নামটা প্রথম ইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল্ড ফোটনস, ইচ হ্যাভিং অ্যান এনার্জি এপসাইলন ইকুয়াল টু এইচ। এইটা কেউ একজন আবার আসছে, দেখি তো কে আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আর যেটা হচ্ছে আইনস্টাইনকে ধরে নিতে হচ্ছে যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। এটা আচ্ছা, এরপরে বিজ্ঞানী এইচ কম্পটন 1923 সালে যখন কম্পটন এফেক্টটাকে এক্সপ্লেন করছেন, কম্পটন এফেক্ট
তার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন এটা। সেখানে ধরে নিচ্ছেন কি যে লাইট ঠিক আছে, এ তো ফোটন বটেই। এবারে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার জন্য আইনস্টাইনকে জাস্ট এইটুকু ধরলেই যথেষ্ট ছিল যে তোমার ফোটনের যা ডিসক্রিট এনার্জি আছে বা কোয়ান্টাইজ এনার্জি আছে এপসাইলন হচ্ছে এইচ নিউ। এবারে কম্পটন এফেক্টকে এক্সপ্লেন করার জন্য কম্পটনকে অ্যাডিশনালি আরেকটা জিনিস ধরতে হলো, সেটা হচ্ছে এই যে তোমার লাইট যেটাকে আমি কালেকশন অফ ফোটনস বলছি, তার শুধু এনার্জি আছে সেরকম নয়, তার আবার একটা মোমেন্টামও আছে। তাই ধরতে হলো যে there is an associated momentum to each photon and it is P equal to H over lambda। তাহলে দেখো লাইটকে আমি বলছিলাম মানে প্রায় 200-300 বছর ধরে লাইটকে লোক ওয়েভ হিসেবে ভাবতো, কিন্তু এই আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট এবং কম্পটনের যে কম্পটন এফেক্ট, সেই এক্সপ্লেনেশন থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে লাইটের কিন্তু কর্পাসকল বা পার্টিকেল ক্যারেক্টার আছে, এবং সেখান থেকে দুটো পার্টিকেল ক্যারেক্টারটাকে বোঝার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যেমন পার্টিকেলের এনার্জি, মানে ওই যে ফোটনগুলো তার এনার্জি সেটা ডিসক্রিট, সেটা হচ্ছে এইচ নিউ, আর তার সঙ্গে আসলে একটা মোমেন্টাম আছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যাম্ডা। তাহলে এই দুটো জিনিসটা দেখতে পাওয়া গেল এটা। আচ্ছা, এবারে একটা কথা সেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটা জিনিস কথা একটু বলে নিই যে স্যার গিলবার্ট নিউটন লুইস ফার্স্ট introduced the term photon। ফোটন টার্মটা কিন্তু আইনস্টাইনের দেওয়া নয়, এটা আবার আইনস্টাইন ফটোইলেকট্রিক আবিষ্কার করেননি, ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করেছিলেন। বা কম্পটন কিন্তু কম্পটন এফেক্ট আবিষ্কার করেনি, কম্পটন মানে তোমার করেছে, মানে কম্পটন এফেক্ট হচ্ছে তোমার কম্পটন এক্সপ্লেন করেছিলেন। কম্পটন এফেক্টটা মোটামুটি 1900 থেকে 1909 সালে বিজ্ঞানী বার্কলে তিনি সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছেন এক্স স্ক্যাটারিং সংক্রান্ত, সেখান থেকে বেসিক্যালি কম্পটন এফেক্ট তোমার আসে এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তাহলে তুমি খেয়াল করো যে তুমি লাইটের তাহলে নেচারটা কি। দেখো কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট কিন্তু তোমার ওয়েভের মতো বিহেভ করে, এমন নয় যে লাইট সবসময় পার্টিকেলের মতো বিহেভ করছে, সেরকম নয়। মানে দেয়ার আর মেনি experiments where there are many experiments, but there are many phenomena বলি, অনেক ঘটনা আছে, there are many phenomena where light behaves as a wave। যেমন ধরো এক্সাম্পল হিসেবে তুমি যদি ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট গুলোকে দেখো, তুমি পোলারাইজেশন এক্সপেরিমেন্ট দেখো, তুমি ইন্টারফারেন্স ফেনোমেনন দেখো, এক্সেট্রা। সেটা 1802 সালে বিজ্ঞানী তিনি কিন্তু ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন যে লাইট অ্যাকচুয়ালি ওয়েভ ক্যারেক্টার আছে। লাইট ওয়েভ ক্যারেক্টার নাই নয়, অনেক ফেনোমেন আছে যে লাইট কিন্তু ওয়েভের মতো বিহেভ করে। আবার দেয়ার আর সাম ফেনোমেনা where light behaves as a particle। কিছু ফেনোমেনা যে লাইট কিন্তু পার্টিকেলের মতো বিহেভ করছে। আর কি সেই ফেনোমেনা? মূলত দুটো তো বলতেই হবে তোমাকে, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই দুটো ঘটনা তোমাকে বলতেই হবে। অন্তত রামান এফেক্টও তুমি একই রকম দেখতে পাবে। এইগুলোতে কিন্তু লাইট সে বেসিক্যালি পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে দুটোই তো সত্যি, মানে যে আলো ধরো এক্স রে
তা দিয়ে তুমি ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করছো, যেখানে এক্স রে তার ওয়েভ ক্যারেক্টার শো করছে, সেই এক্স রে দিয়ে তুমি কম্পটন এফেক্ট করছো, যেখানে কিন্তু তোমার সে পার্টিকেল ক্যারেক্টার শো করছে। তার মানে একই আলো সে কিছু এক্সপেরিমেন্টে পার্টিকেলের মতো বিহেভ করছে, কিছু এক্সপেরিমেন্টে সে ওয়েভের মতো বিহেভ করছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? তাহলে এখান থেকে যদি আমি কনক্লুশনে ড্র করতে পারি, লাইট এর দ্বৈত সত্তা আছে, তাহলে এখান থেকে যেটা বুঝতে পারি লাইট ইজ এ ডুয়াল ক্যারেক্টার। ডুয়াল ক্যারেক্টার, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, এটা তো লাইটের দ্বৈত সত্তা আছে, এইটা কিন্তু তুমি পরিষ্কারভাবে বুঝতে পারলে। এটা আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এইটা যেটা আমি আলোচনা করি সেটা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট বা পার্টিকেল ক্যারেক্টার অফ ওয়েভ বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট, মানে তুমি একটা ওয়েভ সেখানে কেমন করে পার্টিকেল ক্যারেক্টারটা আসছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্টের থ্রু দিয়ে। এইটা আচ্ছা, এবারে যদি আমি উল্টো দিক দিয়ে ব্যাপারটাকে ভাবি, উল্টো দিক দিয়ে ভাবি মানে হচ্ছে যদি তুমি তোমার ধরো ওয়েভ ক্যারেক্টার অফ পার্টিকেল তুমি যদি বলো, পার্টিকেল ক্যারেক্টার ওয়েভ না বলে ওয়েভ ক্যারেক্টার অফ পার্টিকেল যদি তুমি দেখো, আগেরটা ছিল ওয়েভের পার্টিকেল ক্যারেক্টার, এখন হচ্ছে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার। আচ্ছা, এইটার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী, আগেরটা যেমন আইনস্টাইন এবং কম্পটনের কথা বললাম, এটার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লুইস ডি ব্রগলি। লুইস ডি ব্রগলি, আচ্ছা লুইস ডি ব্রগলি কি দেখছে দেখো, লুইস ডি ব্রগলি যেটা দেখছেন সেটা হচ্ছে যে তোমার মানে তিনি জাস্ট প্রথমে এরকম একটা কোশ্চেন রেজ করছেন, সেটা হচ্ছে এই যে দেখো ধরো এক্স রেটাকেই জাস্ট মাথায় রেখে বলা যাক, এক্স রে সেটা 1912-13 সালে যখন ব্র্যাগ এবং লাও তারা এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এক্স রে তো ওয়েভ ক্যারেক্টার শো করছে, আর কম্পটন এফেক্টে সেই এক্স রে কে পার্টিকেল ধরতে হচ্ছে কম্পটন এফেক্ট এই ফেনোমেননটাকে এক্সপ্লেন করার জন্য। তার মানে এক্স রে যেটাকে তুমি আগে ভাবছিলে সেটা ওয়েভ, এখন সেই এক্স থেকে এখন পার্টিকেল ভাবতে হচ্ছে। ডি ব্রগলি বলতে ইলেকট্রনের ক্ষেত্রে অসুবিধাটা কি, ইলেকট্রন যাকে আমি এতক্ষণ পার্টিকেল ভাবতাম এখন তার ওয়েভ ক্যারেক্টারটা থাকতে আপত্তি কোথায় আছে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে একদমই জাস্ট মানে তর্কের মতো করে ব্যাপারটাকে ভাবা যে এক্স রে যে এতদিন ধরে ওয়েভ ক্যারেক্টার শো করতো তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন যাকে আমি পার্টিকেল হিসেবে জানি তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তি কোথায়। এবং তিনি সেখান থেকে একটা বোল্ড অ্যাজাম্পশন বা বোল্ড পস্টুলেট দিলেন, সেটা হচ্ছে এই যে শুধু ইলেকট্রন কেন, যে কোনো মুভিং পার্টিকেল তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে যাকে বলছে ম্যাটার ওয়েভ, এবং ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু দিস ম্যাটার ওয়েভ তার একটা এক্সপ্রেশন তিনি দিলেন, যে এক্সপ্রেশনটা হচ্ছে যে লাইটের যে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টারের মধ্যে যে সম্পর্ক ঠিক একই রকমের সম্পর্ক। তাহলে ডি ব্রগলি যেটা বলছেন 1924 সালে, 1924 সালে সেটা কি, সেটা একটা হাইপোথিসিস দিচ্ছেন, সেটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। ডি ব্রগলির হাইপোথিসিস সেটা বলা হচ্ছে কি না, ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave, এটা এটা আর wavelength associated to the matter wave lambda equal to h/p, অথবা তুমি এটাকে h/mv বলতে পারো। নন রিলেটিভিস্টিক কেসে মোমেন্টামটা মাস ইনটু ভেলোসিটি এরকম ভাবে তুমি লিখবে বলে ল্যামডাটা হয়ে যাচ্ছে তোমার h/p। তাহলে আগেরটা দেখো, আগেরটা ছিল p equal to h/lambda লাইটের ক্ষেত্রে, দেখো যে p equal to h/lambda, অর্থাৎ তুমি আগে লাইটকে ওয়েভ জানতে, তার একটা ওয়েভ লেন্থ ছিল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পিটা হচ্ছে h/lambda। এখন হচ্ছে একটা পার্টিকেল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম তুমি জানতে, তাহলে তার ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p হচ্ছে। এইটাকে বলা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস।
আচ্ছা, এবারে কতগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই যে ল্যামডাটা এইচ ওভার পি সেটা তিনি আনলেন কেমন করে, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার পার্টিকেলের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, সেটা একটা অন্য মানে রিলেটিভিটি থেকে আসে, সেটা আমি আর এখানে দেখাচ্ছি না। হ্যাঁ, তাহলে এইখানে এটা বোঝার চেষ্টা করি যে ল্যামডাটা যে এইচ ওভার পি হবে সেটা লোকে বুঝলো কি করে। আচ্ছা, বুঝলে এইরকম ভাবে দেখো, যেটা হচ্ছে যে মানে মানে কেমন করে তিনি ওয়েভলেন্থটা গেস করলেন এটা ওখানে বোঝার চেষ্টা করা যায় আর কি। মানে মানে হাউ did he guess the expression of ওয়েভলেন্থ? আমি এটা এখন বোঝার চেষ্টা করছি, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করছি যে তিনি কেমন করে এটা গেস করে থাকতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, তিনি যখন বলছেন যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মানে ইলেকট্রন যেটাকে তুমি এতদিন ধরে পার্টিকেল হিসেবে জানতে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, এরকম কথাবার্তা যখন বলা হচ্ছে, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা সেটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, তার ই বাই এম রেশিও আছে, সেটা মানে থমসন তারপরে মুলিকান এসব এক্সপেরিমেন্টেশন করেছেন, ই বাই এম রেশিও, তার মাস, তার চার্জ সব করা হয়েছে। ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে বোর থিওরি হয়েছে, সমারফিল্ড থিওরি হয়েছে, এবং এটা অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত যে সমস্ত লং লাস্টেড প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছে, লাইন স্পেক্ট্রাটাকে দেখাতে পেরেছে। অর্থাৎ ইলেকট্রনটা পার্টিকেল সেটা কিন্তু বেসিক্যালি প্রুভড। ইলেকট্রনটা পার্টিকেল সেটার জন্য থমসন নোবেল পেয়েছেন, ইলেকট্রনটা পার্টিকেল সেটা ধরে যে বোর থিওরি সেখান থেকে বোর নোবেল পেয়েছেন। হ্যাঁ, তার মানে ইলেকট্রনটা পার্টিকেল সেই দিকে কিন্তু বেসিক্যালি কারো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবারে কথাটা হচ্ছে যে সেই পার্টিকেলটাকে তুমি ওয়েভের মতো করে ভেবেও যে এক্সপ্লেন করতে পারবে এরকম একটা দাবি করছো, সেই দাবিটা কতটা সঙ্গত। আচ্ছা, দাবিটা তুমি যাই করো না কেন, প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে ওটা কিন্তু বোরের কোয়ান্টিফিকেশন রুলটাকে ওবে করাতেই হবে। বোরের কোয়ান্টিফিকেশন মানে বোরকে সেই সময় মানে হি ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। সে তার ২ বছর আগে নোবেল পেয়েছে, ১৯২২ সালে তিনি বোর থিওরির জন্য নোবেল পেয়েছেন, যেখানে ইলেকট্রনটাকে পার্টিকেল ধরা হয়েছে। তাহলে আমি আজকে হঠাৎ করে যদি বলি যে ওটা পার্টিকেল না, ওটা অ্যাকচুয়ালি ওয়েভ, তাহলে তাহলে বোর কোয়ান্টিফিকেশন রুলের কি হবে? মানে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ওয়েভলেন্থ associated to the electron will be such that Bohr's quantization rule must be স্যাটিসফাইড। এটাকে ঘাটানো যাবে না, এইটাকে ঘাটিয়ে ফেললেই গন্ডগোল। মানে বোর কোয়ান্টাইজেশন রুলের উপর বেস করে অনেক কিছু করা হয়েছে, তো এইটা কোনোভাবে ঘাটানো যাবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার এম ভি আরটা এটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ ওভার টু পাই, এটা ধরো ১ নম্বর ইকুয়েশন উইথ এন এর ভ্যালু ১ ২ ৩ ডট 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 বাকি সব টার্মের মানে আছে, এইটা তোমাকে স্যাটিসফাই করাতেই হবে। এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, সেখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমাকে স্টেশনারি অরবিট পেতে হবে। মানে স্টেশনারি অরবিট মানে মানে বোর থিওরিতে এটাও তার একটা সেকেন্ড মানে তোমার পস্টুলেটের মধ্যে পড়ে যে যখন কোন একটা পার্টিকুলার অরবিট ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রন ঘোরার সময় সে কোনো এনার্জি নেবে না বা দেবে না, পার্টিকুলার এনার্জি ছাড়বে না আর কি। ছাড়লেই তো যে কারণে রাদারফোর্ড মডেলের যেটা ডিফেক্ট আর কি, এনার্জি যদি ছাড়ে সেই এনার্জিটা রিলিজ করতে 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 খুব তাড়াতাড়ি 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে এনার্জিটা রিলিজ করে নিউক্লিয়াসে পৌঁছে যাবে, তার অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। সেটা করা চলবে না। মানে সেকেন্ড যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি তোমার ওই স্টেশনারি অরবিট পেতে হবে। তাহলে ডিবক লেখা যেটা ধরলেন সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ এ স্টেশনারি অরবিট there must fit an integral number of waves within the circumference of the orbit.
মানে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ করো, হ্যাঁ, এটা হচ্ছে কিউ হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন, তো টোটাল সাইক্লিক ইন্টিগ্রালটা সেটা হতে হবে তোমার কি, এটা হচ্ছে তোমার এন ইন্টু ল্যামডা হতে হবে, হ্যাঁ, যেখানে এটা ধরো 2 নম্বর বলছি, উইথ ওই এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে রুলটা, এইটা হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন রুল, আর এটাকে অনেক সময় ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল বলা হয়। মানে বই অনেক সময় লেখা থাকে না, কিন্তু এটাকে তুমি ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল বলতে পারো। আমি টার্মটাকে লিখে রাখছি একটুখানি। ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল, এটা তো বোর কোয়ান্টাইজেশন রুল, ঠিক আছে, এটা তো অলরেডি লেখাই আছে, বোরস কোয়ান্টাইজেশন, ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা, এবারে আমাদের কেসে দেখো, ইন আওয়ার কেস তুমি যখন হাইড্রোজেন অ্যাটম or hydrogen like ওয়ান ইলেকট্রন আয়নস নিয়ে কথাবার্তা বলছে, যার জন্য বোর থিওরিটা অ্যাপ্লিকেবল, সেখানে পিকচারটা কেমন না, একটা সার্কুলার অরবিট আছে, তাই তো, এটা তোমার সার্কুলার অরবিট, এই ভেতরে নিউক্লিয়াস আছে, ইলেকট্রনটা সে তোমার ঘুরে বেড়াচ্ছে, এটা এটা হচ্ছে তোমার বোর থিওরি অনুযায়ী পিকচারটা, এটা এটা হচ্ছে মানে 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 পার্টিকেল পিকচার যেটা, এইটা। এবার এইটাকে তোমাকে রিপ্লেস করতে হবে, কেমন করে রিপ্লেস করতে হবে হচ্ছে যে এই যে সার্কেলটা, দেখো এই রেডিয়াসটা ছিল আর, তাহলে এরকম একটা আর রেডিয়াসের সার্কেল সেটা এখন রিপ্লেস হয়ে যাচ্ছে ধরো তোমার এইরকম একটা ওয়েভ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এরকম একটা ওয়েভ দিয়ে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কিরকম, যেভাবে বলা হয়েছে তাতে হচ্ছে এই যে দেখো এখানে এই যে এই তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে মানে এই যে মানে এই যে টোটাল সার্কামফারেন্সটা, হ্যাঁ, এই যে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ মানে হচ্ছে এখানে হচ্ছে টোটাল যে পাথটা, সেই পাথটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস তোমার ফিট করতে হবে, এইটা হচ্ছে অ্যালাউড। এই যে পার্টটা এটা হচ্ছে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস আছে, মানে হচ্ছে এটা তোমার অ্যালাউড। এটা হচ্ছে বোর্ডের পিকচার, যেটা এদিকে পিকচার হচ্ছে বোর্ড যেরকম ভাবে ওটাকে ভিজুয়ালাইজ করছে, আর এটা হচ্ছে তোমার ডিবগলিজ পিকচার। এটা ডিবগলি পিকচার, ডিবগলি ভাবছেন ব্যাপারটাকে এইরকম করে, ঠিক আছে, তো তাহলে এইটাই যদি হয় তাহলে সেটা অ্যালাউড। আর যদি তোমার উল্টো দিকে এরকম হতো, ধরো এই তুমি আর রেডিয়াস নিলে, ধরো 1 2 3 4, হ্যাঁ, আবার এটা এইরকম ভাবে যাচ্ছে, ধরো এটা এরকম করে এরকম করে যাচ্ছে, মানে আর কোনো ফিট করছে না আর কি। মানে এখান থেকে এটা একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, বাকি তোমার ফিট করছে না। তার মানে এক্ষেত্রে দেখো ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করছে না, এটা হবে নট অ্যালাউড। তাহলে এবারে এইটা হলে কি হবে, এরপরে যখন সে আসবে তখন তারা অপোজিট ফেজে চলে যাবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, অর্থাৎ এনার্জি লুজ করে ফেলবে। সেটাকে আটকাতে গেলে ডিবগলি এটা বললেন যে দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। তার মানে আমাদের কেসে কি হচ্ছে,
আমাদের কাছে এটা হচ্ছে যে 2πr, এই যে এখানে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ যেটা, এটাই যে তোমার বেশি 2πr, 2πr সেটা হচ্ছে n ইন্টু এইচ। এইটা হচ্ছে তোমার ধরো মানে ওইটা স্পেশাল কেসে তোমার এই ইকুয়েশনটা দাঁড়ালো 2π ইকুয়াল টু n ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 1 2 3 4। মানে এটা জেনারেল প্রিন্সিপাল বলে, এই প্রিন্সিপালটা একটা জেনারেল প্রিন্সিপাল, যে কোনো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে তুমি এটাকে লিখতে পারবে। কিন্তু আমাদের পার্টিকুলার কেসে হচ্ছে এই সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউটা হচ্ছে মানে তোমার পুরো পাথটা, সেটা হচ্ছে 2πr, 2π ইকুয়াল টু n ল্যামডা। তারপরে ইকুয়েশন 1 আর 3 থেকে তুমি কি পাচ্ছ? দেখো ফ্রম ইকুয়েশনস 1 and 3 কি হচ্ছে দেখো। দেখো 1 নম্বর ইকুয়েশন তুমি ল্যামডাটা কি লিখতে সরি এটা ভুল করলাম, সরি এটা হচ্ছে n ইনটু ল্যামডা। দেখো এবার 3 নম্বর ইকুয়েশন তুমি ল্যামডাটা কত পাচ্ছ? ল্যামডাটা হচ্ছে 2πr বাই n, 2πr। এবারে এইখান থেকে nটাকে বসিয়ে দাও, তো 1 নম্বর ইকুয়েশন nটাকে বসিয়ে দাও, তাহলে mvr 2π, এটা হচ্ছে 2π ইন্টু mvr উপরে হয়ে গেল তোমার h। কি হলো 2π আর 2π এর কেটে চলে গেল, তোমার এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত h ওভার mv হয়ে গেল, আর mvটাই হচ্ছে p বলে h ওভার p হয়ে গেল। দেখো এই ওয়েভলেন্থে তুমি এক্সপ্রেশনটাকে পেয়ে গেলে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল ইন জেনারেল। মানে আমি ইলেকট্রনের জন্য বলছি, কিন্তু এটা পার্টিকেল ইন জেনারেল, সেটা হচ্ছে তোমার এইটা। তারপরে কি হলো দেখো তাহলে, যে আমি প্রথমে এটা ভাবলাম যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে, এবার ওয়েভ লেন্থটা কি হবে? ওয়েভ লেন্থে এমন হতে হবে যাতে করে একাধারে বোরস কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়, আর 2 নম্বর হচ্ছে তোমার স্টেশনারি অরবিট তুমি পাও। স্টেশনারি অরবিট পাওয়ার জন্য ডি ব্রগলি কোয়ান্টাইজেশন রুল দেওয়া হলো, এটা সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ ইকুয়াল টু n ইনটু ল্যামডা। এবার আমাদের কেসে হচ্ছে 2πr ইকুয়াল টু n ইনটু ল্যামডা। এই দুটো ইকুয়েশন থেকে দেখো ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ তুমি পেয়ে গেলে, ল্যামডা সেটা হচ্ছে h ওভার mv বা h ওভার p এসে গেল। এইটা আচ্ছা, তাহলে দেখো খেয়াল করে ব্যাপারটাকে যে ঠিক আছে, তাহলে আমি এখন বুঝতে পারলাম যে আমি যদি ইলেকট্রনটাকে পার্টিকেল না ধরে ইলেকট্রনটাকে ওয়েভও ভাবি, তাহলেও কিন্তু তুমি দেখো বোরস কোয়ান্টাইজেশন রুল বা স্টেশনারি অরবিটটাকে এক্সপ্লেন করে ফেলতে পারছো। তার নেক্সট প্রশ্ন যেটা অটোমেটিক্যালি জাগে সেটা হচ্ছে এই যে মানে তোমার এই যে ওয়েভের কথা বলা হচ্ছে, পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের কথা বলা হচ্ছে, সেই ওয়েভটা একটু কেমন ওয়েভ? নেক্সট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েভ। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েভ? হ্যাঁ, ওয়েভের নেচারটা কেমন? দেখো এই যে ওয়েভের নেচারটা কেমন সেইটা নিয়ে বেশ সমস্যা। তাহলে প্রথমেই তুমি যেটা ভাবতে পারো যে আমরা একদম অর্ডিনারি ওয়েভ যেটা সেই রকম কিনা দেখি। মানে প্রথমে এইভাবে ভাবি, ইজ ইট অ্যান অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ definite momentum? এটা কি একটা অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম? এটা কি? এটা দেখতে চাই। তাহলে মানে আমরা ওয়েভ বলতেই যে ওয়েভটা ভাবি আর কি, দেখবে সেই ওয়েভটার ছবিটা আগে আঁকলে তুমি বুঝতে পারবে। এই যে টাইপের ওয়েভগুলো মানে ধরো একটা সাইনোসয়েডাল ওয়েভ যেগুলো বলা হয় আর কি, ধরো এই এইরকম ভাবে তোমার আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে এক্স ডিরেকশন বরাবর, আর এদিকে ঠিক একই রকম করে এদিকে তোমার মাইনাস ইনফিনিটি পর চলে যাচ্ছে, মানে দিগন্ত বৃষ্টিত আর কি। এটা তো তোমার অরিজিন হয়তো মাঝখানে, এখানে হয়তো এটা। তাহলে এই যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলো হচ্ছে প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডিফিনাইট মোমেন্টাম, এটা। এবং এই ওয়েভগুলো ধরো অ্যামপ্লিটিউড যদি সাই তুমি বলো, সাইটাকে এইরকম ভাবে লেখা যায় এ সাইন এই তোমার ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, এরকম টাইপের দেখতে। এটা সাইন দিয়ে হতে পারে, কস দিয়ে হতে পারে, তাদের লিনিয়ার কম্বিনেশন হতে পারে, এই টাইপের ওয়েভ, মানে এই ধরনের ইকুয়েশন গুলো এইটা।
আর এই যে একটা ডেফিনাইট মোমেন্টাম আছে, তুমি কি করে বুঝলে? দেখো এই যে ওয়েভটা, এই ওয়েভের ওমেগার কে এর মানে কি? দেখো এক্সটা হচ্ছে পজিশন, টিটা হচ্ছে টাইম, ওমেগার কে এর মানেটা কি? যে যেখানে এনার্জিটা হচ্ছে এইচ কস ইন্টু ওমেগা হয়, আর মোমেন্টামটা হচ্ছে এইচ কস ইন্টু কে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে কিন্তু একটাই কে আছে, তার মানে একটাই ডেফিনাইট মোমেন্টাম আছে। তার মানে এটা একটা একটা প্লেন অর্ডিনারি ওয়েভ, যার ছবিটা এরকম দেখতে, কোনো কমপ্লিকেশন নেই আর কি, তার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে। অর্থাৎ মোমেন্টামটা তুমি এক্স্যাক্টলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারো এটা। আচ্ছা, এবারে প্রথমে লোকে এরকমই গেস করবে, তোমাকে ওয়েভ বললেই তুমি তো এরকম একটা ছবি এঁকে দাও, তাই না? তার মানে তোমাকে প্রথমেই এরকম বলতে ইচ্ছা করছে, বা এখন মানে লোকে ভাবাটা খুব স্বাভাবিক যে ঠিক আছে এই ওয়েভ গুলো হচ্ছে এখন অর্ডিনারি প্লেন ওয়েভ, হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। আর এবারে কথাটা হচ্ছে যদি সত্যি সেরকম হয়, হুম, যদি সত্যি এরকম হয় তাহলে দুটো জিনিস অসুবিধে। কি অসুবিধা? There are two difficulties, দুটো ডিফিকাল্টি আছে। কিসের ডিফিকাল্টি গুলো? দেখো, প্রথম যে ডিফিকাল্টিটা সেটা হচ্ছে যে তোমার লোকালাইজেশনটা, যে এই যে প্লেন ওয়েভ, যেটা প্লেন ওয়েভ ইজ completely delocalized, having any arbitrary position। মানে এই যে ওয়েভটা তুমি কনসিডার করছো, এটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সর্বত্র কিন্তু যেতে পারে। সেই জন্য এর যে করসপন্ডিং মোমেন্টামটা, সেই মোমেন্টামটা হচ্ছে একদমই আরবিট্রারি। মানে প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ, হ্যাভিং এনি আরবিট্রারি পজিশন। মানে তার মোমেন্টামটা ডেফিনাইট, কিন্তু পজিশনটা যা খুশি, মানে সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারে। বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো তার পজিশনের আনসার্টেনিটিটা তোমার ইনফিনিটি, এবার পজিশনটা কোথায় আছে তুমি বলতে পারো পারো না। কিন্তু যেটা ব্যাপার, বাট পার্টিকেল ইজ ইউজুয়ালি localized at a particular point or region except ধরো ফ্রি পার্টিকেল। একদম ফ্রি পার্টিকেল হলে আলাদা কথা, ফ্রি পার্টিকেল বাদ দিয়ে, মানে ফ্রি পার্টিকেল প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যে কোনো জায়গায় যেতে পারে। আদারওয়াইজ কিন্তু তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোনো একটা বাউন্ড ইলেকট্রন তুমি কনসিডার করো, তুমি পরিষ্কার জানো যে ইলেকট্রনটা একটা সার্টেন রিজিয়নের মধ্যেই ঘুরছে। তো পার্টিকেলস ইউজুয়ালি লোকালাইজড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অর রিজিয়ন। কিন্তু এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যদি একটা পার্টিকেলকে তুমি একটা প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ দিয়ে এক্সপ্রেস করো, তাহলে সেটা কমপ্লিটলি ডিলোকালাইজ হচ্ছে। তাহলে এইটা একটা সমস্যার জায়গা, যে পার্টিকেল অ্যাকচুয়ালি লোকালাইজ, কিন্তু পার্টিকেলকে যদি প্লেন বা অর্ডিনারি ওয়েভ দিয়ে এক্সপ্রেস করো সে কিন্তু ডিলোকালাইজ হয়ে যায়। এটা এক নম্বর। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে এই তোমার প্লেন বা অর্ডিনারি ওয়েভের একটাই ভেলোসিটি আছে। প্লেন ওয়েভ হ্যাজ এ পার্টিকুলার ভেলোসিটি called the phase velocity। ঠিক আছে, এবং সেটা কিভাবে ডিফাইন হচ্ছে? ফেজ ভেলোসিটিটা হচ্ছে E/P দিয়ে ডিফাইন করা হয়, অথবা ω/K দিয়ে ডিফাইন করা, এটা ফেজ ভেলোসিটি। তাহলে একটা, যখন তুমি এখানে বুঝতে পারবে, যখন এই যে ওয়েভটা কনসিডার করছে, দেখো মানে সাইনের ভেতরের যে আর্গুমেন্ট দুটো আছে, একটা ওমেগা টি কে, তারা দুজনই ইউনিটলেস হতে হবে। ওমেগা টি অ্যাজ এ হোল ইউনিটলেস, কে এক্স সেটা অ্যাজ এ হোল তোমার ইউনিটলেস, এটা হতে হবে। আচ্ছা, এবারে সেটাকে করতে গেলে তুমি দেখো খেয়াল করে এখানে যে পরিষ্কার হচ্ছে যে ওমেগা টি এবং কে তারা যদি সেম ইউনিট বা ডাইমেনশন হয়, তাহলে x/t যদি করে সেটা একটা ভেলোসিটি দেয়, সেটা এদিকে চলে গেলে ω/k টাইপের দেখতে হয়ে যাবে। এবং সেটা ফেজের ভেতর থেকে আসছে বলে সেটা বেসিক্যালি একটা ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি E/P বা ω/k এটা। আচ্ছা, এবারে তুমি যদি তর্কের খাতিরে ধরে নাও যে একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে তোমার পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজ, এবার ফ্রি পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত? ফ্রি পার্টিকেলের এনার্জি পরে ফ্রি পার্টিকেল, তাকে টোটাল এনার্জিটা পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তো টোটাল এনার্জিটা হয়।
এটা কাইনেটিক এনার্জি শুধু হবে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু ফ্রি পার্টিকেল বলা হয়েছে, পার্টিকেলটা ফ্রি মানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই যার তাকে ফ্রি পার্টিকেল বলে। তা পোটেনশিয়াল এনার্জি এটা জিরো, এটা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত হয় না p² বাই টুয়াইস m হয় এটা। তাহলে ফেজ ভেলোসিটিটা কত হচ্ছে দেখো, ফেজ ভেলোসিটিটা এইটা, এটা e বাই পি হাফ ইন্টু পি বাই এম হলো। আচ্ছা, পি বাই এমটাই তো তোমার বেসিক্যালি একটা পার্টিকেলের ভেলোসিটি হয়, এটা তোমার ফেজ ভেলোসিটিটা হাফ ইন্টু পার্টিকেল ভেলোসিটি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফেজ ভেলোসিটিটা তোমার নট ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি হচ্ছে। তুমি যদি তর্কের খাতিরে ধরেও না যে পার্টিকেলটা বেসিক্যালি ফ্রি পার্টিকেল, তাহলেও তুমি দেখতে পাচ্ছ তার ফেজ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান হচ্ছে না। তার মানে বোঝা গেল যে এই মানে এই যে দুটো অবজেকশন, একটা হচ্ছে পার্টিকেল অ্যাকচুয়ালি লোকালাইজড, কিন্তু এখানে তুমি যদি এটাকে প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ ভাবো, সেই লোকালাইজেশনটা এক্সপ্লেন করতে পারছো না। সেকেন্ডলি হচ্ছে যে পার্টিকেল একটা পার্টিকুলার ভেলোসিটি আছে, এটা পি বাই এম এইটা, কিন্তু প্লেন ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটাই তোমার ভেলোসিটি, সেটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি। এবং সেই ফেজ ভেলোসিটিটা যখন এই প্লেন ওয়েভের জন্য ক্যালকুলেট করছো, সেটা দেখো ই বাই পি, সেটা পার্টিকেল ভেলোসিটি বা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্টিকেল ভেলোসিটি ফেজ ভেলোসিটি কিন্তু তোমার সমান সমান হচ্ছে না। তার মানে এই দুটো অবজেকশনস থেকে তুমি বুঝতে পারলে যে না, অ্যাকচুয়ালি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হতে পারবে না। ঠিক আছে, তো বুঝতে পারলে যে আমি মানে ম্যাটার ওয়েভের নেচারটাকে বোঝার চেষ্টা করছি, যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, যেটাকে ম্যাটার ওয়েভ বলছি, তার নেচারটাকে বোঝার চেষ্টা করছি। প্রথমেই যেটা সাধারণ সাদামাটা হিসেবে আমি সিম্পল যে সিচুয়েশনটা প্লেন ওয়েভ বা প্লেন অর্ডিনারি ওয়েভের মতো করে ভাববো, সেই রকম করে ভাবলে কিন্তু আমার সবকিছু এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? হ্যাঁ আচ্ছা, স্যার, একদম ফার্স্ট লাইটটা একবার দেখাবে। একদম ফার্স্ট লাইটটা আবার কি হলো আবার? এটা না আরো আগে? এটা এটা নাকি? হ্যাঁ স্যার। হয়েছে তো? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তোমার দেখো, ঠিক আছে, তাহলে ওই রকম ওয়েভ ভাবলে হবে না। আচ্ছা, তাহলে প্রথম অবজেকশনটা কি? অবজেকশনটা লোকালাইজেশনটা। পার্টিকেল একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, কিন্তু যদি প্লেন ওয়েভ হয় তাহলে সে কমপ্লিটলি ডিলোকালাইজ হয়ে যায়। তাহলে নেক্সট যেটা তুমি ভাবতে পারো, তাহলে ইজ ইট এ linear combination of infinite number of plane waves having different momentum? এটা কি এরকম সিচুয়েশন? Is it a linear combination of infinite number of plane waves having different momentum? মানে ব্যাপারটা কিরকম, যে অ্যাকচুয়াল প্রবলেমটা তো প্রথমে লোকালাইজেশনের প্রবলেম। তাহলে যদি লোকালাইজেশন করতে হয়, যে টু মেক দ্য ওয়েভ localized, we have to take the linear combination of infinite number of plane waves having different momentum. To make the wave localized, we have to take the linear combination of infinite number of plane wave having different momentum. মানে ব্যাপারটা কিরকম দেখো, তুমি খেয়াল করবে যে ধরো দুটো ঢেউ যখন একে অপরের ঘাড়ে পড়ে, তখন না ওই যেখানে সুপার পজিশনটা হয়, যদি ইন ফেজ সুপার পজিশন হয়, তখন অ্যাম্পলিটিউডটা সেখানে প্রচুর বেড়ে যায়। কারণ তুমি সমুদ্রের ধারে গেলে দেখতে পাবে সমুদ্রে তো একটা ঢেউ আছে,
এবারে ঢেউয়ের তীব্রতাটা কোন জায়গায় বেশি দেখবে, যে সমুদ্রের দিক থেকে একটা ঢেউ আসছে আর পাড়ে ধাক্কা খেয়ে একটা ঢেউ ফিরছে, পাড় থেকে একটু দূরে গিয়ে দেখবে দুটো ঢেউ যখন একে অপরের ঘাড়ে গিয়ে পড়ছে, তখন তোমার অ্যামপ্লিটিউডটা হচ্ছে হিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবারে যদি তোমার একটা পার্টিকুলার পয়েন্টে সেটাকে লোকালাইজ হতে হয়, তাহলে কি করতে হবে? ওরকম তোমার ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস নিতে হবে। তার যখন সুপারপজিশন হবে তখন দেখবে যে অন্য জায়গায় সেটা ঢেউয়ের মতো, কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে ঢেউয়ের তীব্রতাটা এতটা তোমার বেশি হয়ে গেছে, এতটা বেশি হয়ে গেছে, এটা উপর দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে, এতটা বেশি হয়ে গেছে তার রেসপেক্টে, হ্যাঁ, অন্য জায়গাগুলো তোমার মনে হবে যে মানে মানে ঢেউয়ের মানে অতটা উঁচু তোমার মনেই হবে না, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্ট একদম মানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ যদি তুমি নাও, তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে ঢেউটা হবে। আর যদি তুমি অল্প কিছু ওয়েভ নাও, তাহলে তুমি একটা রিজিয়ন জুড়ে তুমি ঢেউটাকে দেখতে পাবে। তুমি এরকম ভাবতে পারো। তাহলে লোকালাইজেশন অফ দ্য পার্টিকেল যদি তুমি এক্সপ্লেন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে। এইটা তাহলে এইখানে দেখো, এটা যদি এক্স ডিরেকশন তুমি ভাবো, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু তোমার অ্যাকচুয়াল পজিশনটা এইটা। তাহলে এইটা হচ্ছে দিস এক্সপ্লেন্স দ্য লোকালাইজেশন অফ দ্য পার্টিকেল। লোকালাইজেশন অফ দ্য পার্টিকেল এক্সপ্লেন করতে পারলো, কিন্তু সমস্যাটা কি? বাট দিস ওয়েভ হ্যাজ নো না করে, দিস ওয়েভ হ্যাজ আরবিট্রারি মোমেন্টাম। আরবিট্রারি মোমেন্টাম, কিন্তু এই ওয়েভের দেখো কোনো মোমেন্টামের মাপ নেই, আর মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেছে। কারণ তুমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম নিয়ে তো, তাহলে অ্যাকচুয়ালি যে সুপারপোজড ওয়েভ তার মোমেন্টাম কত? তার মোমেন্টাম হচ্ছে যে যতগুলো ওয়েভ নিয়ে তাদের মোমেন্টামের একটা কম্বিনেশন টাইপের হবে, এবং যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম নিয়ে, তাহলে আলটিমেটলি যেটা রেজাল্টেন্ট যেটা পাবে, তার ওয়েভ তার মোমেন্টামের কোনো মাথা মুন্ডু থাকছে না। বাট দিস ওয়েভ হ্যাজ অ্যান আরবিট্রারি মোমেন্টাম। কিন্তু খেয়াল করো, একটা পার্টিকেলের ক্ষেত্রে একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। আর ইভেন একটা ফ্রি পার্টিকেলে যখন তুমি বললে তার এনার্জিটা পি স্কয়ার বাই টোয়াইস এম বলে, অর্থাৎ এনার্জিটা ফিক্স, সেখানে মোমেন্টাম ফিক্স, তার মানে ডেফিনাইট একটা মোমেন্টাম আছে। ঠিক আছে? কিন্তু এখানে তুমি কি দেখতে পাচ্ছ না, মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে এটা হলেও হবে না, কারণ মোমেন্টামটা একটা পার্টিকেলের ক্ষেত্রে দেখো, মোমেন্টামটাই তো শেষ কথা। মোমেন্টাম জানলে তাহলে সেই মোমেন্টাম থেকে তুমি জানো নিউটন ইকুয়েশনে আর কি, মোমেন্টাম জানলে সেখান থেকে ফোর্স পাবে ডিপিডিটি করে। হ্যাঁ, তাহলে নিউটনিয়ান মেকানিক্সে পজিশনের মোমেন্টাম দুটোই খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা পার্টিকেলের ক্ষেত্রে পজিশন মোমেন্টাম দুটো উইথ টাইম তুমি যদি জানতে পারো, তাহলে যে কোনো একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে সবকিছু তুমি সেখান থেকে বের করে ফেলতে পারবে। কিন্তু এখানে আনফর্চুনেটলি যেটা হচ্ছে, যে তুমি যদি আগেরটায় মোমেন্টামটা ফিক্স করলে পজিশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে পজিশনটা যখন ফিক্স করতে যাচ্ছ তখন মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তখন তোমাকে কি করতে হবে, যে তুমি যখন বুঝলে যে পজিশনটাকে ঠিক করতে গেলে মোমেন্টামটা পুরো গন্ডগোল হয়ে গেল, বা আগেরটা মোমেন্টামটা ডেফিনাইট করতে গেলে পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি রিলোকালাইজ হয়ে গেল, তখন তোমাকে দুটোকে এক্স্যাক্টলি মাপার আশা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তোমাকে যেটা করতে হবে, যে এমন ভাবে একটা সিচুয়েশন ভাবা যেখানে হচ্ছে পজিশনটাও সার্টেন রিজিয়নের মধ্যে রইল, মোমেন্টামটা সার্টেন রিজিয়নের মধ্যে রইল, মানে দুটোই যে অ্যাবসলিউটলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারলে বা দেখতে পারলে সেরকম নয়, কিন্তু একটা মধ্য পন্থা তুমি নিলে। তাহলে এরকম একটা হতে পারে যে, ইজ ইট এ লিনিয়ার কম্বিনেশন অফ ফাইনাইট নাম্বার অফ plane waves having different momentum। তাহলে তুই কি করে ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তুমি করছো, তাহলে যে রেজাল্টেন্ট ছবিটা হবে কেমন দেখো। যদি তুমি ধরো একটা ডিরেকশন তুমি বলে দাও, এইটা
ওয়েভটা, মানে কিরকম এরকম একটা ওয়েভ তুমি পাচ্ছ, রেজাল্টেন্ট ওয়েভ। মানে ব্যাপারটা কিরকম যে এরকম একটা এই যে এনভেলাপ, এরকম করে ছবিটা, মানে তোমার কি হচ্ছে না এইটাকে বলা হচ্ছে একটা ওয়েভ প্যাকেট। মানে এক্ষেত্রে দ্য রেজাল্টেন্ট ওয়েভ is a wave packet. রেজাল্ট হচ্ছে ওয়েব প্যাকেট। হ্যাঁ, আচ্ছা ওয়েব প্যাকেট হলে কি হচ্ছে দেখো এখানে প্রথম কথা হচ্ছে এর পজিশনটাকে সার্টেন রিজিয়নের মধ্যে, ইট হ্যাজ দ্য পজিশন উইদিন এ ফাইনাইট রিজিয়ন। ছবি থেকে বুঝতে পারছো এক্ষেত্রে মানে আগেরটার মতো পুরো ডিলোকালাইজও নয়, এটার মতো এই যে পুরো ডিলোকালাইজ সেরকমও নয়, আবার পরেরটার মতো একটা পার্টিকুলার পয়েন্টে সে লোকালাইজ সেরকম নয়, এটাকে রিজিয়নের মধ্যে লোকালাইজ, মানে ইট হ্যাজ এ পজিশন, মানে ইট হ্যাজ দ্য পজিশন উইদিন এ ডেফিনাইট বা ফাইনাইট রিজিয়ন। আচ্ছা যেহেতু ফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম, তো সুপারপজিশন নিয়েছো, মানে মাত্র কতকগুলো ওয়েভ নিয়েছো তার মোমেন্টাম গুলো জানা আছে, তাদের যখন লিনিয়ার কম্বিনেশন হবে তার মোমেন্টামটা তুমি জানতে পারবে। তার মানে ইট হ্যাজ মোমেন্টাম উইদিন এ পার্টিকুলার রিজিয়ন, উইদিন এ পার্টিকুলার উইদিন এ ডেফিনাইট রিজিয়ন, মানে ফাইনাইট রিজিয়ন, উইদিন এ ফাইনাইট রিজিয়ন। তোমার পজিশন মোমেন্টাম দুটোকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারলে না, কিন্তু দুটোকে একটা রিজিয়নের মধ্যে তুমি মাপতে পারলে। হ্যাঁ, কারণ তুমি পজিশনটাকে ঠিক করতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছিল, মোমেন্টামটাকে মাপতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাচ্ছিল, সেখানে দুটোকেই তুমি একটা মাঝামাঝি জায়গায় তুমি নাও এইটা। হ্যাঁ, এইটা আর একটা জিনিস ইম্পর্টেন্ট দেখো যে এই যে ওয়েব প্যাক, এটা দু রকমের ভেলোসিটি আছে। ওয়েব প্যাকেটস হ্যাভ টু কাইন্ড অফ ভেলোসিটি। একটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, সেটা তো বাই ডেফিনেশন আমি অলরেডি বলে দিয়েছি, ই বাই পি বা এটা ওমেগা বাই কে এটা। আর দু নম্বর একটা ভেলোসিটি আছে, সেটাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটিটা কি, সেটাকে হচ্ছে ডিই বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে। তাহলে এনার্জি মোমেন্টামের রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেটা হয়, বা ওমেগাকে কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, যেটা সেটা। ব্যাপারটা কি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো তার একটা ভেলোসিটি আছে। এবারে এই যে এনভেলপটা ওয়েভ প্যাকেটটা অ্যাজ এ হোল যে ভেলোসিটিতে মুভ করছে, সেটা হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, এবং এইটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান হচ্ছে, তুমি কি করে বুঝছো দেখো, যে বেসিক্যালি ফর এ ফ্রি পার্টিকেল, ধরো এনার্জিটা তো তোমার পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা কত না পি স্কোয়ার বাই টোয়াইস এম, কারণ এক্ষেত্রে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা এটা কিন্তু জিরো। তাহলে এখান থেকে দেখো তুমি যে গ্রুপ ভেলোসিটিটাকে পেলে, সেটা হচ্ছে ডিই বাই ডিপি যখন করছো, এটা কি দাঁড়াচ্ছে দেখো, পি বাই এম দাঁড়াচ্ছে এটা। ঠিক আছে, তাহলে গ্রুপ ভেলোসিটি পি বাই এম, দেখো এইটাই হচ্ছে তোমার পার্টিকেল ভেলোসিটি সমান এটা। তার মানে গ্রুপ ভেলোসিটি আর পার্টিকেল ভেলোসিটি বেসিক্যালি তোমার সমান হচ্ছে। তার মানে দেখো যে গন্ডগোলগুলো ছিল, সেই গন্ডগোলগুলো কিন্তু বেসিক্যালি এলিমিনেটেড হয়ে গেল। তোমার পার্টিকেলের ভেলোসিটি আর যেটা ওয়েভ প্যাকেট তার গ্রুপ ভেলোসিটি তোমার সমান। তার মানে তোমাকে ওই যে গ্রুপ অফ ওয়েভ, যেটা ওয়েভ প্যাকেট বলতে, ওয়েভ প্যাকেটটা কিন্তু অ্যাজ এ হোল একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাকে রিপ্রেজেন্ট করছে। আমাকে এটা দাঁড়ালো, যেটা হচ্ছে কনক্লুশনটা এখান থেকে যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে এই যে ওয়েভ
associated to a particle is called the matter wave, and it is